নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। টুলুর সাম্রাজ্যের কথা বলছি। কোটি কোটি টাকা ছাড়া তো টুলু সম্পর্কে কোনো কথা বলাই বৃথা। প্রত্যেক দিন টুলুর যা আয় তা শুনে চক্ষু চরক গাছ নিশ্চয়ই আপনি হয়েছেন। বীরভূমে টুলুর যে টোলাবাজি সে সম্পর্কে আজ ডিটেলে বলবো। জি 24 ঘন্টার তদন্ত দেখাবো। এই যে বলা হচ্ছে বারবার করে ডিসিআর, একেবারে নকল ডিসিআর, সেই ডিসিআর ছাপার মেশিন পর্যন্ত ছিল। সেই নকল ডিসিআর গেট থেকে কোটি কোটি টাকার কারবার করতো কে? এই টুলু। কিন্তু এই যে কোটি কোটি টাকা প্রত্যেক দিন টুলু পেত বা ঘুর পথে আয় করতো, সেই টাকা কোথায় যেত, কিভাবেই বা হাত বদল হতো? জি 24 ঘন্টার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আসুন শুরুতেই দেখাই। 2016 সালের আগে বীরভূমের ছোটখাটো পাথর ব্যবসায়ী ছিল টুলু মণ্ডল। তারপর কেষ্ট মণ্ডলের হাত টুলুর মাথায় পড়তেই নাকি ঘাস ফুলে কলা গাছ হয়ে যায়। কোনো এক অজানা মন্ত্র বলে বীরভূমে পাথর ব্যবসার ডুপ্লিকেট কার্বন রিসিট বা ডিসিআর সংগ্রহের সরকারি বরাত পেয়ে যায় টুলুর সংস্থা। সেই থেকেই শুরু টুলুর টোলাবাজির সাম্রাজ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকল ডিসিআর ইস্যু করে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল টাকা আদায় করত টুলু অ্যান্ড কোম্পানি। কিন্তু ডিসিআর গেট থেকে কিভাবে টাকা আদায় করা হতো, কোথায় যেত কোটি কোটি টাকা? জি 24 ঘন্টার তদন্তে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। টুলুর বেআইনি ডিসিআর এর কারবারে স্থানীয় অনেকেই যুক্ত ছিলেন। এমনই একজনের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। সেই কর্মীর দাবি, মোট 3 ধাপে সরানো হতো টাকা। প্রথম ধাপে ডিসিআর গেট থেকে আদায় করা টাকা নিয়ে যাওয়া হতো মোহাম্মদ বাজার সালে টুলুর অফিসে। টুলুর অফিসে 2 থেকে 3 দিনের টাকা একসঙ্গে জমা রাখা হতো। একাধিক ডিসিআর গেটে যে নকল ডিসিআর কেটে কোটি কোটি টাকা প্রত্যেক দিন টুলু মণ্ডল বেআইনিভাবে উপার্জন করত, সেই টাকা সেই ডিসিআর গেটগুলো থেকে এই অফিসে নিয়ে আসা হতো। 2 থেকে 3 দিন এই অফিসেই সেই টাকা জমা থাকতো। কোনো সময় 1 কোটি, কোনো সময় 10 কোটি বা তারও আরও বেশি হতো। টুলু মণ্ডল যদি অনেক বেশি টাকা হতো নিজে চলে আসতো এবং তারপর রাতের অন্ধকারে, বিভিন্ন সময় রাতের অন্ধকারে এই অফিস থেকে গাড়িতে তোলা হতো টাকা এবং একেবারে গাড়িটা সেই গেটের সামনে লাগানো হতো যাতে কেউ সেইভাবে নজর না দিতে পারে। দ্বিতীয় ধাপে টুলুর অফিসে জমা টাকা বড় বড় ব্যাগে ভরে সরানো হতো। টাকা বোঝাই গাড়ির নিরাপত্তায় থাকতো টুলুর সশস্ত্র দল। এখন যে থুলোগুলি দেখলাম, ওই সব থুলে আমরা চোখে দেখেছিলাম। যেগুলো মিনার মণ্ডলের বাড়িতে যে থলিগুলো, ওই সব থুলে আমরা কিন্তু বাস্তবে চোখে দেখেছি। ও অফিসে পড়ে থাকতে, সেই থলে চলে গেল অফিসে। অফিসের ভেতরে একটা ফুল গাড়ি লোড হয়ে গেল, টাকা লোড হয়ে গেল। টাকা বলতে বুঝতাম, গোটে জানতাম। তারপরে ওর পেছনে একটা গাড়ি, বডিগার্ড, আর্মস সহ। হ্যাঁ, বডিগার্ড গার্ড যেগুলি নাম বলছি, আর্মস সঙ্গে। এখানেই শেষ নয়। তৃতীয় ধাপে সালের অফিস থেকে গাড়িতে করে নগদ টাকা নিয়ে যাওয়া হতো টুলুর পেট্রোল পাম্পে। সেখান থেকে টাকা পরে অন্যত্র সরিয়ে ফেলা হতো। প্রতিদিনের নগদ লেনদেনের হিসেব লেখা কাগজপত্র নিয়মিত পুড়িয়ে ফেলা হতো। সাধারণ আমরা জানতাম যে এটা বটে। যখন ব্যাগ ভরতে আমরা কি দিয়েছে, থুড়ি কাগজই তো, কাগজ তো পুড়িয়ে দিত, আগুন লাগে জ্বালিয়ে দিত। কাগজ পুড়িয়ে হিসাব যে পাইতে পাই রোজ হিসাব হতো, দাদার অফিসে হিসাব হয়ে গেল, এত টাকা এত টাকা প্রত্যেকদিন জ্বালিয়ে দিত। কে জ্বালাতো? জ্বালায় তো, অত টাকা জানে বুঝে আছে। শনিবার রাতেই টুলুর সালের অফিসে হানা দেয় পুলিশ। মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। ক্যামেরায় নবীনের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। টোলাবাজিতে টুলু স্টাইল, আর টুলুর যে সাম্রাজ্য তাতে তার আইন চলতো। হ্যাঁ, কেন বলছি, আসলে টুলুর যে এত কোটি কোটি টাকার সম্পত্তি, এই যে কোটি কোটি টাকা সে ঘুরপথে আয় করছে একেবারে নকল ডিসিআর বানিয়ে, এত টাকা যারা দেখাশোনা করতো, যারা এটাও দেখাশোনা করতো যে কেউ ডিসিআর ফাঁকি দিল কিনা, বা যে পরিমাণ মাল বহন করার কথা তার থেকে কেউ বেশি করেছে কিনা, এই সমস্ত খুঁটিনাটি বিষয় যারা দেখতো, সেটা হচ্ছে টুলুর একটা টিম। 10 থেকে 12 জনের টিম, তারা কড়া নজর রাখতো। কেউ কোনো জায়গায় কোনো রকম ফাঁকি দিলে মোটা টাকা
জরিমানা করা হতো এবং সেই জরিমানার পরিমাণ হাজারে নয় লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হতো। একেবারে জি24 ঘন্টাকে এই বিস্ফোরক দাবি করেছেন, বয়ান দিয়েছেন টুলুরই কর্মী, সেটাও দেখাই। বিশাল সশস্ত্র বাহিনী নিয়ে কেজিএফ শাসন করত পর্দার রাকি ভাই। অত বড় না হলেও বীরভূমে টুলু মণ্ডলের সশস্ত্র বাহিনীর সংখ্যাও নেহাত কম ছিল না। এই বাহিনীর দাপটেই জেলা জুড়ে অবৈধ ডিসিআর এর কারবার চালাতো টুলু। এই বাহিনী আগলে রাখত টুলুর সোনার ডিমপাড়া ডিসিআর গেটগুলি। সোৎসালের এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টুলু মণ্ডলের ডিসিআর গেট, যেটা এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। গোটা বীরভূম জুড়ে 9টা এই রকম ডিসিআর গেট কবলে রেখেছিল টুলু মণ্ডল এবং এই গেটগুলোকে কেন্দ্র করে সক্রিয় থাকতো টুলু মণ্ডলের 2টো গ্যাং। প্রথম গ্যাংয়ে 10 থেকে 12 জন সদস্য থাকত। সব ট্রাক বা ডাম্পার ডিসিআর কেটেছে কিনা তা নিশ্চিত করত এই গ্যাং। ডিসিআর ফাঁকি বা ওজনে কারচুপি ধরা পড়লেই চাপানো হতো মোটা অঙ্কের জরিমানা। যদি কেউ ডিসিআর কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করত বা ওজনে গরমিল করত, তাহলে সেই প্রথম গ্যাং বা লেঠেল বাহিনী তারা সেই সংশ্লিষ্ট লরির চালককে আটক করত। আটক করে তারা নিয়ে যেত মোহাম্মদ বাজারের সেই বিতর্কিত পার্কিং লটে। সেখানে তার লরি আটকে রাখা হতো এবং 2.5 থেকে 3 লাখ টাকা, এমনকি তার বেশি পর্যন্ত জরিমানা করত এই টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন। দ্বিতীয় গ্যাংয়ে থাকতো টুলুর সশস্ত্র বাহিনী। ডিসিআর গেট চত্বরে টহলদারি দিত সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিপুল পরিমাণ নগদ টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময়ও নিরাপত্তার দায়িত্বও থাকতো এই বাহিনী। মানে শুধু রাত্রেবেলা ঘুরে বেড়াইতো, কে কোথায় কি করছে আর গুরুত্ব মানে এই ছিল। যেরকম ধরুন শিবির আক্তারাম 15টা ছেলে নিয়ে গিয়ে সবসময় ঝামেলা, মানে কিছুদিন আগে 5 কোটিতে ধরা পড়েছিল। 5 কোটি টাকা নিয়ে, হ্যাঁ, কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে লেনদেন করতো, ওরা একটা আর্মস পার্টি ছিল। সব মিলিয়ে রীতিমতো 8 ঘাট বেঁধেই বীরভূমের অবৈধ ডিসিআর এর কারবার চালাতো টুলু মণ্ডল। বন্দুকের নলের মুখেই আদায় করত অঘোষিত টোল ট্যাক্স। ক্যামেরায় নবীনের সঙ্গে পিয়ালের রিপোর্ট, জি24 ঘন্টা। একদিন দুদিন নয়, দীর্ঘ 15 বছর ধরে টুলু তার সাম্রাজ্য এভাবেই চালিয়ে এসছে। কিভাবে, তাহলে কাদের মদতে, কি কি তাহলে হয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত, সবটাই নিশ্চয়ই এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলি। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। লাগাতার আমরা টুলুর সাম্রাজ্য দেখাচ্ছি। নীলাদ্রি দা, কি বলবেন বলুন তো? লাগাতার একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, মানে টুলুর সাম্রাজ্যে টুলুর আইন চলতো, তার নিজস্ব গ্যাং ছিল। কোথাও জাহাঙ্গীর, কোথাও শাহজাহান, কোথাও টুলু ওরফে নাজিমুদ্দিন। টুলু তো কোনো ব্যতিক্রম নয়। তৃণমূলের আমলে বাংলায় কারা লুটে পুটে খেয়েছে সেটা আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 2019-এ, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। তাই শাহজাহান, জাহাঙ্গীর বা নাজিমুদ্দিনরা যখন এই ধরনের বেআইনি কাজ করে, প্রশাসন তখন অন্যদিকে তাকিয়ে থাকে। আসলে 2টো সরকার ছিল, একটা মমতার নিজস্ব সরকার যেটা নির্বাচিত সরকার, আর একটা দুধেল গাইদের সরকার। এই দুধেল গাইদের সরকার যারা বাংলা চালাতো, অলিখিত বাংলার শাসক, তারা পাড়ায় পাড়ায় আপনি টুলু মণ্ডল পাবেন। আজ টুলু বেরিয়েছে, কাল অন্য জায়গায় অন্য কেউ বেরোবে। এটাকে জাহাঙ্গীর, শাহজাহানকেও যেভাবে আমরা দেখেছি। সুতরাং এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা হয়তো আশ্চর্য হচ্ছে এটা দেখে যে আমরা এই রাজ্য সরকারে, মানে বিগত সরকারের আমলে অনেকগুলো দুর্নীতি দেখেছি। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অনেকগুলো দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি আমরা দেখেছি। সেখানে যে টাকার খেলা হয়েছিল, সেই তুলনায় এই যে ডিসিআর, নকল ডিসিআর এর কারবার, সেটা তো কয়েক গুণ বেশি। আমি তো বলছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি টিপ অফ দ্য আইসবার্গ। আর এই যে টাকার খেলা আপনারা দেখছেন, একটা টাকা পাওয়া যাচ্ছে অনেক গুণ বেশি। এই টাকাটা কোথায় যেত এটা বুঝতে হবে। পুরো টাকাটাই কি নাজিমুদ্দিন অর্থাৎ টুলুর কাছে থাকতো, নাকি এটা অন্য কারো কাছে যেত? সেই অন্য কারো কাছে তাহলে কত টাকা পাওয়া যেতে পারে? কার সাথে ঘনিষ্ঠ ছিল এই টুলু মণ্ডলরা, এবং যার সাথে ঘনিষ্ঠ ছিল তিনি কার মদতে এত বড় অপারেশন চালাতে পারতেন? কার মদতে? এবং এক্ষেত্রে দায়টা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কারণ রাজ্যের
প্রশাসনের প্রধান ছিলেন তিনি। যদি রাজ্যেও প্রশাসনের চোখের সামনে এই ধরনের বেআইনি কারবারি আজকে আপনারা যেটা এক্সপোজ করছেন সেটা চলতে থাকে, কোথাও তো প্রশাসনিক প্রধানকে দায় নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো তার দায় নেননি। এত বড় দুর্নীতি সামনে এলো, আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি তিনি এ সম্বন্ধে না জানতেন তাহলে তিনি অকর্মণ্য মুখ্যমন্ত্রী ছিলেন, আর যদি তিনি জানতেন উনি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ছিলেন, কোনটা ছিলেন সেটা বাংলার মানুষের জানতে চায়। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য উঠে আসছে, যেমন কুণাল ঘোষই আজকে বলেছেন, উল্লেখ করেছেন যে এই যে বীরভূমে টুলুর সাম্রাজ্য হয়ে গেল কেউ জানতে পারলো না। বীরভূমে সিউড়ির যিনি জগন্নাথ বাবুর কথা বলছেন, তিনি তাহলে এতদিন চুপ করেছিলেন কেন? এতদিন বলেননি কেন? এই কথাও বলা হচ্ছে। জগন্নাথ বাবু তো প্রশাসনে ছিলেন না, রাজ্যের মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার করার জন্য। যদি প্রশাসনের চোখের সামনে এই ধরনের দুর্নীতি ঘটতে থাকে তাহলে বিরোধী দলকে তো দোষ দিয়ে লাভ নেই। দোষটা দিতে হবে যিনি প্রশাসনের মাথায় ছিলেন। কোথাও তো মমতাকে দায় নিতে হবে। আজকে মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল কেন বিজেপি 208টা আসন পেয়েছে, কেন তৃণমূল 80তে আটকে গেল। তার কারণ হচ্ছে তৃণমূলের রন্ধে রন্ধে দুর্নীতি। টুলু মণ্ডল একটা টিপ অফ দ্য আইসবার্গ, এতেই আশ্চর্য হয়ে যাচ্ছেন আপনারা। আশ্চর্য আমরা আরো হয়ে যাচ্ছে, কারণ এই টুলু মণ্ডলের যখন কথা বলছি তখন টুলু মণ্ডল কি মনে হচ্ছে আপনার, যে এই পাথর আর বালিতে সীমাবদ্ধ? না, দুর্নীতি কত রকম হতে পারে সেটা টুলু মণ্ডলকে না দেখলে বোধহয় জানা যাচ্ছে না। টুলু মণ্ডল তার কিন্তু পাথর শুধু নয়, বালি শুধু নয়, ঘুরপথে কামাইয়ের একাধিক ব্যবস্থা ছিল। যেমন রাস্তার কথা যখন বলছি তখন পথশ্রীর কথা বলতেই হচ্ছে। তৃণমূল জামানায় সরকারি রাস্তা তৈরির কোটি কোটি টাকার বরাত পেয়েছিল টুলু অ্যান্ড কোম্পানি। কিন্তু টুলুর তৈরি যে রাস্তা, সেই রাস্তাকে রাস্তা বলার থেকে গর্ত বলা বেশি ভালো। যানবাহন সেখানে কার্যত চলে না। আমাদের ক্যামেরায় তারই কঙ্কালসার চেহারা উঠে এসেছে। বীরভূমের বিভিন্ন জায়গায় আমরা ঢু মেরেছিলাম, আসুন দেখাই। আলাদা প্রকল্প, আলাদা ঠিকানা, রাস্তাও আলাদা, এক শুধু সাইনবোর্ডে লেখা নাম। কোথাও পথশ্রী প্রকল্প বা কোথাও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। প্রকল্পের নাম আলাদা, কিন্তু আলাদা যেটা নয় তা হলো নির্মাতার নাম। জায়গায় জায়গায় যে বোর্ড রয়েছে সেখানে দেখা যাচ্ছে নির্মাতা হচ্ছেন মণ্ডল স্টোন প্রোডাক্ট, অর্থাৎ টুলু মণ্ডলের সংস্থা। বীরভূম জুড়ে এমন অনেকগুলি সরকারি রাস্তা তৈরির বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা, সবটাই তৃণমূল জামানায়। কিন্তু প্রায় সব রাস্তাই কিছুদিনের মধ্যে ভাঙতে শুরু করে, কোথাও কোথাও বেরিয়ে আসে পাথর। রবিবার মোহাম্মদবাজারের চৌবাট্টা গ্রামে এমনই এক রাস্তার সন্ধান পেল জি24 ঘন্টা। পথশ্রী প্রকল্পে প্রায় 2 কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করে টুলুর সংস্থা মণ্ডল স্টোনস। কিন্তু কয়েক মাসেই রাস্তা ভেঙে বেহাল দশা। এই সেই রাস্তা যেটা একেবারে খালপাড় থেকে চৌবাট্টার দিকে চলে যাচ্ছে, এবং রাস্তা যতটা এগাচ্ছি ততই কিন্তু যে একেবারে কঙ্কাল চিত্র সেটা ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রাস্তার খারাপ অবস্থা হয়েছে। এলাকার বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এই যে রাস্তা টুলু মণ্ডল বানিয়েছিলেন, প্রায় 1.5 কোটি টাকার মতন এই রাস্তার বরাত পেয়েছিলেন, কিন্তু সেই রাস্তাও কিন্তু ঠিক করে বানানো হয়নি। নিম্নমানের সামগ্রী দিয়ে এমনভাবে বানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রাস্তা বানানো শুরু হয়েছিল, 2 মাস রাস্তা বানাতে সময় লাগে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই যে রাস্তার অবস্থা, সেখান থেকে এই একেবারে যে স্টোন সেগুলো বেরিয়ে এসেছে। রাস্তার দশা আপনারা বেহাল দশা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রাস্তাটা একটু দেখুন, রাস্তা কেমনভাবে রাস্তার পাথর বেরিয়ে আছে। রাস্তাটা আপনার 2 মাস হয়েছে রাস্তা বানানো। দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ, এর মধ্যে দেখুন পাথর বেরিয়ে যাচ্ছে রাস্তাগুলোর মধ্যে। দেখুন না পাথর গেলা, তারপরে এই যে সাইডে মাটি গেলা কদিন হলো ফেলা হলো, এতদিন ফেলেনি মাটি সাইডে, এখনো ঠিক করে ফেলাইনি, এখনো ওইদিকে বাকি আছে মাটি ফেলানো সাইড। শুধু চৌবাট্টা নয়, টুলুর দুর্নীতির রাস্তা ছড়িয়ে রয়েছে বীরভূমের অন্যত্র। এই মুহূর্তে আমরা রয়েছি সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘল গ্রাম। সেখানেও কিন্তু বোর্ড রয়েছে যে একেবারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় সেখানেও কিন্তু বরাত পেয়েছিল সেই মণ্ডল স্টোন প্রোডাক্ট, এবং সেই বরাত পেয়ে 5.5 কিলোমিটার রাস্তা বানানো হয়েছিল, এবং সেই রাস্তা বানিয়েছিল টুলু মণ্ডল। জেলা পরিষদ থেকে টেন্ডার ডাকা হতো, অনলাইনে টেন্ডার ডাকা হতো, কিন্তু 4-5 জনের নাম, 3 জনের নাম তারাই ঠিক করতো কে টেন্ডার দেবে, কে বিট 1 থাকবে, বিট 2 থাকবে, বিট 3 থাকবে, তারাই ঠিক করতো। এবং
লোয়েস্ট বিটার কে হবে, যাকে কাজ দেওয়া হবে, তুমি এই পেপারে কাজ হবে ভাই, লোয়েস্ট বিটার তুমি দিবে। বাকিদের না কাগজ ফেলতেও দিত না, ফেললে তুলে দেওয়া হতো, ভয় দেখানো হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এগুলো জেলা পরিষদ থেকে তো কাজ হয়। এবার পদ্মশ্রীর কাজ হচ্ছে আমার জিপিতে এটুকু জানি, কিন্তু টেন্ডার হওয়া বা এই কাজ কে পাচ্ছেন কে করছে এই ব্যাপারে আমি অবগত নই একেবারে। তৃণমূল জামানার পথশ্রী সৌজন্যেও শ্রীবৃদ্ধি হয়েছিল টুলুর, কিন্তু এই দুর্নীতির শিকড় কত গভীরে আর কোথায় কোথায় ছাপ রেখে গিয়েছে টুলু অ্যান্ড কোম্পানি, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ক্যামেরায় নমিনের সঙ্গে পিয়ালি রিপোর্ট, জি24 ঘন্টা। মন্ডল স্টোন প্রোডাক্ট, এই টুলু কোম্পানি কোথায় কোথায় আর কি কি দুর্নীতি করেছে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আরও আমরা জানবো এবং আরও আমরা অবাক হব, আবার হয়তো অবাক হবও না, কারণ তৃণমূল কংগ্রেসের আমলে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তা তো প্রমাণিত, বাংলার মানুষ সেটা ঠাড়ে ঠোরে বুঝতেও পারছেন। আমি এই জায়গা থেকে নীলাদ্রিবাবু আপনার কাছে একটু জানার চেষ্টা করব, মানে এটা ভাবলেও অবাক হচ্ছি আমরা, এই যে টুলু এই সাম্রাজ্য চালাচ্ছিল, এই যে তার বিজনেস, সেই বিজনেসের কোনো ট্রেড লাইসেন্সও ছিল না এমনও জানা গেছে, এবং জি24 ঘন্টার হাতে সেই নথিও রয়েছে। মানে অবাক হওয়ার মানে লাস্ট স্টেজ, মানে এত কিছু করছে বিনা ট্রেড লাইসেন্সে। ট্রেড লাইসেন্স তার দায় কার? স্থানীয় কর্পোরেশনের, পঞ্চায়েতের, যারা ট্রেড লাইসেন্স দেয় রাজ্য সরকারের অধীনে, তারা স্বয়ং রাজ্য সরকারের একটা দায় আসছে। 2 নম্বর, টুলু মন্দিরের আর কি কি দুর্নীতি আপনারা প্রশ্ন করছেন, আমার অন্য প্রশ্ন আছে, এই পথশ্রী প্রকল্পে টুলু মণ্ডলের মণ্ডলশ্রী কোম্পানির মতো আর কত কোম্পানি আছে যারা পথশ্রী প্রকল্পে টাকা, মানুষের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা লুট করেছে? এই প্রশ্নটাও করা দরকার। টুলু কি ব্যতিক্রম, নাকি এরকম প্রচুর আরো সংগঠন আছে যারা সারা বাংলা জুড়ে পথশ্রীর নামে মানুষকে লুট করেছে? মানে টুলু একজন প্রতীকী কি না, এটাই প্রশ্ন। টুলু প্রতীকী কিনা? আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পথশ্রীর বড়াই করতেন, এখন তো বোঝা যাচ্ছে ওটা মানুষের টাকা লুট করার একটা প্রকল্প। মমতার আজ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই প্রকল্প, টুলুর এই দুর্নীতি সামনে আসার পর। এই যে টুলু সাম্রাজ্যের কথা যখন আমরা বলছি, আমরা যখন কোটি কোটি টাকার কথা বলছি, মানে এক এক দিনে টুলুর আয় কমপক্ষে 3 কোটি টাকা সে পকেটে পড়তো, তাহলে যদি আমরা হিসেব করি তাহলে মাসে 90 কোটি, মানে কমপক্ষে। তার মানে যে হিসেব এখনো সামনে আসছে, এই যে আমরা বলছি 186 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, এটা তো তাহলে জাস্ট একটা নস্যি অর্জন। তৃণমূলটা শেষ দিকে না কোনো রাজনৈতিক দল ছিল না, একটা চিট ফান্ড কোম্পানি হয়েছিল। এই টুলু মণ্ডলরা বেসিক্যালি হচ্ছে এজেন্ট, কমিশন পেত। আসল টাকাটা কার কাছে? তো টুলুর কাছে যদি 180 কোটি থাকে, কথা বলছি, তাহলে যার কাছে প্রিন্সিপালটা যেত তার কাছে কত আছে? তিনি কোন শান্তিনিকেতনে আরামে বসে আছেন? এই প্রশ্নটা করার প্রয়োজন। আর যে 4টে দপ্তর দিয়ে ছাকনি হয়ে টুলুর গাড়ি যেত বা টুলুর বিজনেস হতো, সেই 4টে দপ্তর কি করেছিল? এই প্রশ্ন কি উঠবে না? এই প্রশ্ন তো 100 বার উঠবে। যারা যারা সরকারি আধিকারিকরা এর সাথে যুক্ত ছিলেন, হতে পারে তারা বাধ্য হতেন কাজটা করতে, আর হতে পারে তারা দুর্নীতির শরিক ছিল, অনেকে বাধ্য হতেন, কিছু বলার ছিল না। আপনি যদি সরকারি কর্মী হন, সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সরকারের মাথা যদি দুর্নীতিগ্রস্ত হয়, যদি একটা প্যারালাল প্রশাসন চলে, আপনি যদি এসব এক্সপোজ করতে যান, আপনার জীবনে আতঙ্কিত, আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা আপনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। এই হয়তো পরিস্থিতিতে তারা পড়তো। কিন্তু আরো বড় প্রশ্ন হচ্ছে, এটা কি টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া? আসল আইসবার্গটা, আসল হিমশৈলটা তাহলে কত বড় দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। কি মনে হচ্ছে আপনার, সেই উৎসে কি পৌঁছতে পারবে এই সরকার? 15% কমিশন আপনি দেখছেন, যেটা দেখা যাচ্ছে টুলু মণ্ডলের, যেটা দেখা যাচ্ছে যদি 180 কোটি টাকার কমিশন হয়, তাহলে আসলটা কত এটা আপনি ভেবে নিন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এখন দেখার বিষয় যে এই যে পুরোটা, এই যে টুলুর যে সাম্রাজ্যের কথা বারবার করে উল্লেখ করছি, এই টুলুর সাম্রাজ্যের আর কোন কোন দিক রয়েছে, সেই সমস্ত দিকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।